হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আবার তোমাদের মাঝে এলাম কিছু গুরুত্বপূর্ণ শব্দদ্বৈত নিয়ে, যেগুলি হলো মানহানি, আইন কানুন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন তেমন, যেখানে সেখানে, কখনো কখনো, বড় জোর, মানানসই, শোনা শোনা, ধার দেনা। এই শব্দগুলো তো বাংলা ভাষায় আমরা অনেক বলি এবং শুনি। এখানে আমরা এই শব্দগুলোর ইংলিশ জানবো, সেন্টেন্সে অ্যাপ্লিকেশনও জানবো এবং অনেক নতুন সেন্টেন্সেস তৈরি করব। তাই নতুন সেন্টেন্সেসগুলো গঠন করতে এবং স্পোকেন ইংলিশে স্ট্রং হতে এই ওয়ার্ডসগুলো এবং এই সেন্টেন্সেসগুলোকে ভালো করে দেখো। আমরা শুরু করছি যে শব্দদ্বৈতটি দিয়ে, সেটি হচ্ছে মানহানি, যার ইংরেজি হবে ডিফেইম। ডিফেইম যখন এটি সেন্টেন্সে ভার্ব হিসেবে থাকবে, আবার যখন নাউন হিসেবে থাকবে তখন এটি হবে ডেফর্মেশন। ডেফর্মেশন। এবারে দেখো একটি বাক্য, সে আমার মানহানি করেছে, এটি ইংরেজিতে হবে হি হ্যাজ ডিফেইমড মি। আরেকটি বাক্য দেখো, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। এবার মামলা করার ইংরেজি হয় সু, তাহলে এই সেন্টেন্সটি হবে আই উইল সু হিম ফর ডিফর্মেশন। আই উইল সু হিম ফর ডিফর্মেশন। সবশেষে আরেকটি সেন্টেন্স দেখো, সে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল, এটি ইংরেজিতে হবে হি অর শি শুড দেম ফর ডিফর্মেশন। 2 নম্বরে যে শব্দ জোড়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে আইন কানুন এবং আইন শৃঙ্খলা। এবার আইন কানুনের জন্য আমরা ব্যবহার করব রুলস অ্যান্ড রেগুলেশনস, আর আইন শৃঙ্খলার জন্য ব্যবহার করব ল অ্যান্ড অর্ডার। এবার দেখো কিছু বাক্য, কর্মচারীদের কঠোর আইন কানুন মেনে চলতে হবে, এটি ইংরেজিতে আমরা বলবো এমপ্লয়িজ হ্যাভ টু ফলো স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস। আমরা এই ধরনের ওয়ার্ডগুলোকে নিউজ চ্যানেলে সবসময় শুনতে পাই। পরের বাক্যটি দেখো, এটি করবে না, এটি সব আইন কানুন বিরোধী, এটি ইংরেজিতে আমরা বলবো ডোন্ট ডু ইট, ইটস অ্যাগেইনস্ট অল রুলস অ্যান্ড রেগুলেশনস। পরের বাক্যটি দেখো, আমাদের আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, এটি ইংরেজিতে আমরা বলবো উই হ্যাভ টু ফলো ল অ্যান্ড অর্ডার। সবশেষে দেখো এই বাক্যটি, সরকার আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে, এটিকে ইংরেজিতে আমরা বলবো দ্য গভর্নমেন্ট ইজ স্ট্রাগলিং টু মেনটেন ল অ্যান্ড অর্ডার। 3 নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, এর জন্য আমরা ব্যবহার করব নিট অ্যান্ড ক্লিন, আবার অনেক সময় শুধু ক্লিন দিয়েও আমরা ইউজ করতে পারি। এবারে দেখো কিছু বাক্য, আমার কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এর ইংরেজি হবে মাই ক্লোথস আর অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন। এরপরের বাক্যটি দেখো, এটি বাইরে থেকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল, এর ইংরেজি হবে ইট লুকড নিট অ্যান্ড ক্লিন ফ্রম দ্য আউটসাইড। বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এটি ইংরেজিতে হবে দ্য বাথরুম শুড অলওয়েজ বি কেপ্ট নিট অ্যান্ড ক্লিন। এরপরের বাক্যটি, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এর ইংরেজি হবে কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন। এই শব্দটিও আমরা স্পোকেন এবং রিটেন ইংলিশে দুটিতেই খুব ব্যবহার করি, যেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যার ইংরেজি হলো ক্লিনলিনেস। যেমন সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য, এটি ইংলিশে হবে ক্লিনলিনেস ইজ এসেনশিয়াল ফর গুড হেলথ। এই বাক্যটি, ছোটবেলা থেকেই শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস শেখাতে হবে, এটি ইংলিশে হবে চিলড্রেন শুড বি টট দ্য হ্যাবিট অফ ক্লিনলিনেস ফ্রম অ্যান আর্লি এজ। পরের বাক্যটি দেখো, অনেক হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার ন্যূনতম মান পূরণ করতে ব্যর্থ হয়, মেনি হসপিটালস ফেইল টু মিট মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ ক্লিনলিনেস। 4 নম্বরে যে শব্দ জোড়াটি রয়েছে সেটি হচ্ছে যেমন তেমন, এর ইংলিশ হচ্ছে রিফরাফ। এবার আমরা অনেক ক্ষেত্রেই বলি সে যেমন তেমন লোক নয়, সে খুব ভালো লোক, সে যেমন তেমন ডাক্তার নয়, খুব ভালো ডাক্তার। সেই সব ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে এই রিফরাফ ইউজ করি। এবার দেখো কিছু বাক্য, তিনি যেমন তেমন ডাক্তার নন, এটি ইংরেজিতে আমরা বলবো হি ইজ নট এ রিফরাফ ডাক্তার। আমরা অনেক সময় ভাব মেরে বলি এটি যেমন তেমন কাজ নয়, এর ইংরেজি হবে দিস ইজ নট রিফরাফ ওয়ার্ক। এরপর দেখো, সে যেমন তেমন মেয়ে নয়, এর ইংরেজি হবে শি ইজ নট এ রিফরাফ গার্ল। এবং শেষের বাক্যটি দেখো, এটি একটি যেমন তেমন বই নয়, এর ইংরেজি হবে দিস ইজ নট এ রিফরাফ বুক। 5 নম্বরে রয়েছে যেখানে সেখানে, এর ইংরেজি হচ্ছে হোয়ার এভার। এবারে দেখো, সে যেখানে যেতে চায় তাকে সেখানে যেতে দাও, এটি ইংরেজিতে হবে হোয়ার এভার হি ওয়ান্টস টু গো লেট হিম গো। পরের বাক্যটি দেখো, তুমি এটি যেখানে লুকিয়ে রেখেছো সেখান থেকে খুঁজে বার করো, এটি ইংরেজিতে হবে ফাইন্ড ইট আউট হোয়ার এভার ইউ হ্যাভ হিডেন। এবারে কিছু রোমান্টিক সিনেমার ডায়লগে চলে যাচ্ছি, আমি তোমার সাথে যেখানে খুশি যেতে পারি, এটি ইংরেজিতে বলবো আই ক্যান গো হোয়ার এভার ইউ লাইক। এর মানে হচ্ছে তোমার সাথে আমি যেখানে সেখানে যেতে পারি। পরের বাক্যটি দেখো, তুমি যেখানেই যাও আমার হৃদয়ও সেখানে যায়,
এটি ইংরেজিতে বলবো হোয়ারএভার ইউ গো মাই হার্ট গোজ দেয়ার টু। বাক্যে যখন আমরা ব্যবহার করি কখনো কখনো বা মাঝে মাঝে, তখন আমরা এই ইংরেজি ওয়ার্ডটি ইউজ করব সামটাইমস। যেমন কখনো কখনো আমাদের চালাক হতে হয়, এটি ইংরেজিতে হবে সামটাইমস উই হ্যাভ টু বি ক্লেভার। তার আচরণ কখনো কখনো খুব রুক্ষ হয়, এটি ইংরেজিতে হবে হিজ বিহেভিয়ার ইজ সামটাইমস ভেরি রাফ। এবার এই বাক্যটি দেখো, বিড়ালরা কখনো কখনো কুকুরদের জন্য বিপজ্জনক হয়, এটি ইংরেজিতে আমরা বলবো ক্যাটস আর সামটাইমস ডেঞ্জারাস টু ডগস। বাক্যে যখন আমরা ব্যবহার করি বড় জোর বা সর্বাধিক, তখন আমরা এই ফ্রেজটি ইউজ করব অ্যাট দ্য মোস্ট বা অ্যাট মোস্ট। এবার দেখো কিছু বাক্য, বড় জোর সে আমাকে রাগ দেখাবে, এটি ইংরেজিতে হবে অ্যাট দ্য মোস্ট হি উইল শো মি অ্যাঙ্গার। এই ফ্রেজটি সেন্টেন্সের শুরুতে থাকে, আবার সেন্টেন্সের শেষেও থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে কমা দিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে কমা দিয়ে নাও থাকতে পারে। এবার দেখো এই বাক্যটি, বড় জোর শিক্ষক আমাকে ধমক দেবে, এটি আমরা ইংরেজিতে বলবো দ্য টিচার উইল স্কোল্ড মি অ্যাট মোস্ট। পরের বাক্যটি দেখো, বড় জোর তার বয়স 20 হবে, শি ইজ 20 ইয়ার্স ওল্ড অ্যাট মোস্ট, অর্থাৎ তার বয়স সর্বাধিক 20 হতে পারে। পরের বাক্যটি দেখো, বড় জোর আমি পরীক্ষায় খারাপ নাম্বার পাবো, এটি ইংরেজিতে আমরা বলবো অ্যাট দ্য মোস্ট আই উইল গেট পুয়ার মার্কস ইন দ্য এক্সাম। 8 নম্বরে রয়েছে মানানসই, এর জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে বি ফিট অথবা স্যুট। এবার দেখো কিছু বাক্য, আমি মনে করি না এই শার্ট সত্যি আমার মানানসই, এটি ইংরেজিতে আমরা বলবো আই ডোন্ট থিঙ্ক দিস শার্ট রিয়েলি স্যুটস মি। আরও কিছু বাক্য এখানে দেখো, কমলা রঙের পোশাক আমাকে মোটেও মানায় না, এটি ইংরেজিতে আমরা বলবো অরেঞ্জ ড্রেস ডাজন্ট স্যুট মি অ্যাট অল। এই পোশাক বিয়ের অনুষ্ঠানের সাথে মানানসই, এর ইংরেজি হবে দিস ড্রেস বি ফিটস দ্য ওয়েডিং সেরেমনি। আমরা অনেক বাক্যেই বলি এটি শোনা শোনা লাগে কিন্তু মনে করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ইংরেজিটি রিং এ বেল। এবারে দেখো এই বাক্যটি, এই নামটি শোনা শোনা কিন্তু আমি নিশ্চিত নই, এর ইংরেজি হবে দিস নেম রিংস এ বেল বাট আই এম নট শিওর। এরপর আরও কিছু বাক্য দেখো, নামটি শোনা শোনা লাগছে না, এটি আমরা বলবো এমন করে দ্য নেম ডাজন্ট রিং এ বেল। সিনেমার নামটি শোনা শোনা লাগছে, এটি বলবো এমন করে দ্য নেম অফ দ্য মুভি রিংস এ বেল। তার নাম শোনা শোনা লাগছিল, এটিকে এমন করে বলবো হার অর হিজ নেম রিং এ বেল। সবশেষে 10 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ধার দেনা, মানে হচ্ছে ঋণের মধ্যে থাকা। এবার এর ইংরেজি হচ্ছে ডেট। কিছু বাক্য দেখো, চাকরি হারানোর পর তিনি ধার দেনায় অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, এটি ইংরেজিতে আমরা বলবো আফটার লুজিং হিজ জব হি ফেল ইনটু ডেট। এই বাক্যটি দেখো, ধার দেনা করে অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে খাবার কিনছেন দেশের অনেক মানুষ, এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি মেনি পিপল ইন দ্য কান্ট্রি আর বাইং ফুড বাই টেকিং আউট ডেট। শেষে আরেকটি বাক্য দেখো, আমার বকেয়া ধার দেনা অর্থাৎ ঋণ শোধ করার মতো টাকা নেই, এটি আমরা ইংরেজিতে এভাবে বলবো আই ডোন্ট হ্যাভ মানি টু পে মাই আউটস্ট্যান্ডিং ডেটস। সবশেষে আমরা শেষ করছি ধার দেনা সম্পর্কিত কিছু ওয়ার্ডস দিয়ে এবং কিছু সেন্টেন্সেস দিয়ে। এবার ধার করা, ধার দেওয়া, ধার পাওনা, এইসবের ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডসগুলোকে ইউজ করব। ধার করার জন্য আমরা ইউজ করব বড়, ধার দেওয়ার জন্য ল্যান্ড বা লোন, ধার পাওনা বা পাওনার জন্য আমরা ইউজ করব ও। এবারে দেখো কিছু বাক্য, আমি কি তোমার ছাতা ধার করতে পারি, এটি ইংরেজিতে আমরা বলবো মে আই বড়ো ইয়োর আমব্রেলা। এরপর ল্যান্ড এবং লোন, যার মানে হচ্ছে ধার দেওয়া, এ দিয়ে কিছু বাক্য দেখো, আমি জিতকে আমার ল্যাপটপ ধার দিয়েছিলাম, এটি আমরা ইংরেজিতে এভাবে বলবো আই ল্যান্ড মাই ল্যাপটপ টু জিত। তুমি আমাকে তোমার ব্যাগ ধার দিতে পারবে, এর ইংরেজি হবে ক্যান ইউ লোন মি ইয়োর ব্যাগ। ও মানে হচ্ছে ধার পাওনা বা পাওনা, এই দিয়ে একটি বাক্য দেখো, তুমি এখনো আমার কাছে 1000 টাকা পাও, এটি ইংরেজিতে হবে ইউ স্টিল ও মি 1000 রুপিস। সবশেষে বলবো এবার তোমাদের প্র্যাকটিসের পালা। তোমরা এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।